এখানে আবেগের কিছু নাই, এখানে ভালোবাসার অমকের সাথে আমার ওঠা বসা, এখানে দেখি বাজারে চা খাবো না আর এক জায়গা চলে গেলে কি মনে করবে না, তাইলে আপনার গরু ছাগল পালার দরকার নেই। কথা কি বোঝাইতে পারছি? এই জিনিসগুলো কিন্তু আমরা ভুলে যাই। আমি গতকালের একটা ঘটনা বলবো। এটা বলতেছি কেন, আমি তো এই সেক্টরের উল্লাপাড়ার জন্য এই মুহূর্তের জন্য প্রধান, ঠিক আছে, আগে সরকারি কর্মকর্তা হিসেবে এই সেক্টরে। কালকে আমি রোগী দেখতে গেছি হচ্ছে বাখুয়া কাছেই। আমি প্রাইভেট একটা প্র্যাকটিস করি, কালকে বন্ধুর দিন ছিল। আমি এই যে কালীবাড়ি মোড় আমার একটা চেম্বার আছে, ঠিক আছে। চেম্বার বলতে আমাদের তো এখনো এত ওয়েল ডেকোরেটেড চেম্বার না, জাস্ট একটু বসি আর কি, একটা টেবিল চেয়ার আছে এতটুকুই, অত সুন্দরও না। কিন্তু অনেকেই সেখানে যায়, বন্ধুর দিনে হোক বা এই যে সকালেও কিন্তু মহিষাকলার থেকে একজন মুরগি নিয়ে গেছিল, তার পোস্টমর্টম করে চিকিৎসা দিয়ে আসলাম। তো কথা হচ্ছে এইখান থেকে বা ওইখান থেকে বাঁকুড়ার দূরত্ব কত কিলোমিটার হবে? মানে আমার ওই কালীবাড়ি পশ্চিম পাড়া থেকে 1.5-2 কিলোমিটার, হাইস্ট 1.5 কিলোমিটার। তো উনি অপেক্ষা করতেছে এই যে বালসাবাড়ির এদিকে এক সুজন নামে এক পল্লী চিকিৎসক আছে, নাম ধরেই বললাম। তো আমাকে প্রায় 12টার দিকে এক মহিলা কাঁদো কাঁদো বলে, স্যার আসেন আসেন, এখনই আসা লাগবে, আমার গরুর শ্বাসকষ্ট হচ্ছে, প্রেগনেন্ট অ্যানিম্যাল, ঠিক আছে। তো আমার অন্য কাজ রেখেও আমি দৌড়ে গেলাম, আমাকে 10 মিনিট যাইতে দেরি হয় নাই, ঠিক আছে, কারণ আমার 1 কিলোমিটারও দূরে আমি থাকি না। আবার বাঁকুড়া, খালিয়াপাড়া, পশ্চিমপাড়া এগুলো তো আমার খুব কাছের, যেহেতু আমি ওইখানে বসবাস করি। আর কালকে আমার অফিস নাই, আমি প্রাইভেট প্র্যাকটিসের মধ্যে অনেক লোকজনই আসছে, তারপরে সাথে সাথে এই হলো, আমরাও তো বুঝি একটা জিনিস বলার সাথে সাথে কোনটাকে আমাকে আগে যেতে হবে। তো যাই হোক আমি গেলাম, যে দেখি মানুষ নিয়ে টানাটানি। যে মহিলাটা ফোন দিছিল ওনার গরু, উনি দাঁত টাত লেগে অজ্ঞান হয়ে গেছে, ওনাকে মাথায় পানি ঢালতেছে সবাই, মানে বেহাল দশা। আর গরুটা মরে পেট এরকমের ফুলে প্রায় কত 2 লক্ষ টাকার গাভী ওইখানে পড়ে আছেন, গরু টরু বাদ দিয়ে সবাই উনাকে বাঁচানোর জন্য পানি টানি ঢালতেছে। জাস্ট অল্প সময় আমি অপেক্ষা করছি, তারপরেও শুনলাম কি হয়েছিল, সকাল থেকে পেটে ব্যথা, পেটে গ্যাস হইতেছে, কি হইতেছে। উনি 2 ঘন্টা যাবত উনার দৃষ্টিতে ডাক্তার সুজন, যার কোনো ডিগ্রি আছে নাই, কথাকে বোঝাইতে পারছি, যার কোনো পড়ালেখা নাই, কিন্তু সে 2 ঘন্টা আটকে রাখছে। আর মানুষও তার এত ভক্ত, মানে উনি তার এত ভক্ত হইছে, উনার ব্রেন আর কাজই করতেছে না, গরুর পেট ফাঁপতেইছে আর উনি উনার অপেক্ষাই করতেছে, ঠিক আছে। যখন ওই মরো মরো ভাব আইছে, তখন মনে হয় হুশ করতেছে যে তাহলে তো স্যার অমুক জায়গা আছে, বা তার বউদেই ফোন দিয়ে আইছে, বা এরকমের একটা ঘটনা আর কি। তো আমি তো যে আমার তো 10 মিনিট লাগে নাই, অথচ সে 5 কিলোমিটার দূর থেকে পল্লী চিকিৎসক আনতেছে, তার জন্য সে 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করতেছে। এবং তারপরে যখন সে না বলতেছে, তখন সে হলো আসল ডাক্তারের খোঁজ করতেছে। কথাটা বুঝেন? তো আমি তো যে দেখলাম পেটে এত পরিমাণে গ্যাস হয়েছে তার, গরুটা মানে একটা সবকিছুর আছে না, ক্যাপাসিটির বাইরে চলে গেছে। যখনই পেটে প্রচন্ড গ্যাস হয়েছে, তখন তার শ্বাসকষ্ট শুরু হয়েছে। ওটা কি হয়, ফুসফুসের উপর চাপ দেয়। তারপরে 6 মাসের প্রেগনেন্সি হওয়ার কারণে পেটটা তো আগেই দখল হয়ে আছে, একবার বাচ্চা দখল করে নিয়েছে অনেকটা। তারপরে এবার গ্যাস হয়েছে, গ্যাসে ফুসফুসে চাপ দিছে, তখন শ্বাসকষ্ট শুরু হয়েছে। তারপরে আলটিমেটলি গরুটা যখন আর পারে নাই, তখন ধপ করে পড়ে মারা গেছে। এই দায়টা কার? হ্যাঁ হ্যাঁ, আপনার প্রথম কথা হলে যে আমি গরুওয়ালাকেই ফার্স্ট দোষ দেব, কারণ ওটা ব্রেন নষ্ট হয়ে গেছে, পচে গেছে। যে পার্থক্যই করতে পারে না ডাক্তার কে আর ডাক্তার না কে, এটাই যে পার্থক্য করতে পারে। গরুটা কিন্তু আলটিমেটলি চিকিৎসাই পায়নি, তাহলে লাভটা কি হলো, লসটা গেল কার? হ্যাঁ, সে এই 1.5 কিলোমিটারের কানেকশন তার দুর্বল, তার হচ্ছে দূরের কানেকশন, বা কি কার মুখ দিয়ে কি কি শোনে, এগুলো আছে গ্রামে অনেক ধর, ওই অমুকরে ডাকো। এরা পার্থক্যটাই জানে না যে কে ডাক্তার মতিন আর কে অমক, আর কে ডাক্তার বলা যাবে না। তাকে আপনি ভাই বলতে পারেন, আর এক ধরনের সম্বোধন করতে পারেন। আর তার অপেক্ষায় থেকে থেকে সে গরুটা মারা যাওয়ার পরে, তখন কেউ কেউ বলতেছে স্যারের তো আসতে বড় স্যারকে, উনরা এত বড় ডাক্তার হয়েছে, ওনাকে 2.5 ঘন্টা লাগে, আর স্যার তো 10 মিনিটের মধ্যে আসে না। কিন্তু কথাটা তো আপনার বার্তাটা পৌঁছানো তো লাগবে। তো বলছে যে যাদের আসলে এডুকেশন আছে, শিক্ষা দীক্ষা আছে, তারা কিন্তু বড়ত্ব দেখায় না। দেখবেন অধিকাংশ তারা পোলাইটই হয়, তারা ইয়ে নাই। কিন্তু অনেকের এই বয়ান দিয়েই, যাদের অন্য সবকিছু দুর্বল, তারা বয়ান দিয়েই চলে, ঠিক আছে, বয়ান দিয়েই চলে, গল্প দিয়েই চলে। হ্যাঁ,
বা এমনও আছে অনেক জায়গায় গ্রামে গ্রামে এজেন্টও আছে, এরকমেরও আছে। এটা বাস্তবতা, আমি অভিজ্ঞতা থেকে বললাম। কালকে আমার জিনিসটা খুব খারাপ লাগছে। এটা হয়তো আর 5টা মিনিট আগে গেলেও পেটে ওটাতে আমাদের ইমার্জেন্সি চিকিৎসা আছে, পেট ফুটা করে গ্যাস বের করে দিয়ে অনেক আমাদের আছে, তাহলে অন্তত সে গ্যাসেই মারা গেল, অথচ এই 1 কিলোমিটার পরে ডাক্তারের যে চিকিৎসা সে পেলেন। অথচ কালকে আমি তাড়াশে যেও চিকিৎসা দিয়ে আসছি, তাড়াশ কালিদাস নীল, তারা এসে আমাকে নিয়ে গেছে, ঠিক আছে। অথচ 1 কিলোমিটার দূরে যার বাড়ি, তার গরু বিনা চিকিৎসায় মারা যায়। তো এরকমের উদ্যোক্তা হওয়ার দরকার নেই। আমি এই কথাটা এই কারণে বললাম, যদি এইটুকুর জ্ঞান বুদ্ধি বা পার্থক্যর ক্ষমতা আপনার না থাকে, তাইলে এরকমের গরু পালারও দরকার নেই, উদ্যোক্তারও হওয়ার দরকার নেই। আমি যে কথাটা বলতেছিলাম যে জীবন লাইফ, এটা কিন্তু আর 5টা বিজনেসের চেয়ে কঠিন, আর একটু সতর্ক থাকতে হবে। তবে দেখবেন যেখানে ঝুঁকি বেশি সেখানে গেইন বেশি, এটাও সত্যি। হ্যাঁ, ঝুঁকি আছে, কিন্তু ঝুঁকিগুলো আবার অনেক কিছু ম্যানেজের ব্যবস্থাও আছে। আপনাকে কি করতে হবে, সেইভাবে চলতে হবে, সেই জ্ঞানটা থাকতে হবে, ঠিক আছে। তো এইটাই এইটুকুই আর কি। আর এরপরে যে কথাটা বলবেন, এর প্রত্যেকটা জিনিস যে রকমের আছে, যখন যেটা দরকার, তো আমরা যদি সেদিক থেকে একদম শুরুর পর্যায় থেকে থাকে, আমরা যদি লাইভ স্টক উদ্যোক্তা হতে চাই, তাহলে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমার প্রথম প্ল্যান, তারপরে আমার জ্ঞান দক্ষতা কাজে লাগাইতে হবে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে, ঠিক আছে। রোগ প্রতিরোধ ব্যবস্থা একটা কঠিন জিনিস, সেইটাকে মিটিগেশন, সেটাকে সাবসাইড করার ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে। সেই কানেক্টিভিটি থাকতে হবে, যেটা আমি পারবো, নিজে পারবো না, হলে কোথায় এর সেবাটা আছে সে সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে কি করতে হবে, এটার বাজারজাত পর্যন্ত আমাকে নলেজটা থাকতে হবে, যে কোথায় করবো। এইগুলোর যদি আমরা সমন্বয় করতে পারি, অবশ্যই কি আমি লাইভ স্টক উদ্যোক্তা হিসেবে সফল হবো, লাইভ স্টক খামারি হিসেবে সফল হতে পারবো। আমি কিন্তু অনেক দেখছি, যেমন এই যে একজন দুর্ভাগা কপাল পোড়া খামারির কথা বললাম, আর একজন যদি কয়েকদিন আগে গিয়েছিলাম, আমি ওখানে অনেক আগে থেকেও যাই, চাকসাতে মিনা নামে এক মহিলা আছে, ঠিক আছে। উনি বলতেছে একটা গাভী উনার 25 থেকে 26 লিটার দুধ দেয়, 6বার বাচ্চা দিয়েছে। একটা বাচ্চা থেকে প্রতি বছর উনি ওইটা যখন বড় হয়, মোটামুটি 6.5 বছরই নাকি তার বেশি হয়েছে, সেই 6.5 বছরগুলো 2,80,000, 2,50,000, মানে 2-এর নিচেই কোনো গল্প নাই তার। এত বড় বড় গরু হয়, ভালো জাতের গরু। আবার দুধ হয় কত, 25 লিটার, 22 থেকে 25 লিটার। এই গরু থেকে সে দুধ এবং বাছুর বিক্রি করে 15 লক্ষ টাকা সঞ্চয় করে, তার ছেলে আবার সেনাবাহিনীতে চাকরি করে, ছেলেদের সহযোগিতা বাকি 15 লক্ষতে বিল্ডিং আছে, ঠিক আছে। তাহলে এক গাভী থেকে সে 15 লক্ষ টাকা সঞ্চয় করছে। এটা কি অবিশ্বাস্য মনে হয় না? তার ক্যালকুলেশন, সে বাড়িটা, আমি আমার একটা পেজ আছে সেখানে সেটা মানুষকে দেখানোর চেষ্টা করছে, ওই চিত্রটা তুলে আনছে, উনি নিজের মুখে বর্ণনা করতেছে, এবং এটার মিথ্যার কিছু না, একদম জেনুইন। কারণ ওই গরুটার এর আগে অসুস্থ হয়েছে, এই পেট ফুটা করে একদিন ওনাদেরকে লোক বসায় রাখছিলাম, এত পরিমাণে গ্যাস হয়েছিল। আমি চিকিৎসাতে ফিরতেছে, আবার বলতেছে পেট গ্যাসে ভরে যাচ্ছে। পরে আমাদের ট্রোকারাইজেশন আছে, আমরা পেট ফুটা করে ইমার্জেন্সি ভাবে এটা করে, এবং তখন প্রেগনেন্ট ছিল অ্যানিমেলটা, সেই বাছুরটাও সুস্থ হয়েছিল, এবং ওনাদেরকে সারা রাত আমি বসায় রাখছিলাম যে এই নলটা বের করা যাবে না, পেটে এত পরিমাণে গ্যাস হচ্ছে, এটা গ্যাস হবে আর বের হয়ে যাবে, পেটে হবে, পেট দিয়ে উপর দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। তাইলে কি এরপরে এর সাথে সাথে আমার মেডিসিনাল চিকিৎসা চলতেছে, এটা আস্তে আস্তে কি তখন প্রোডাকশনও কমে যাবে, এদিকে এটাও হয়ে যাবে। এই কথাটা উনি ওখানে বলছে। অনেক লোক এখানে দেখলাম এনকারেজ করছে, মন্তব্য করছে, কেউ কেউ বলছে আমারও এরকমের ছিল। তো আমরা এরকমের সফলতার কাহিনী দেখতে চাই। উনি যেমন সেই সাকসার মহিলা, মানে বলতে গেলে যে আমাকে ছাড়া বুঝে না, কারণ আমি উল্লাপাড়াতে কিন্তু দীর্ঘদিন মোটামুটি বিভিন্ন লোকজনের সাথে কানেক্টেড আছি। আমি এর আগে 1 দফা চাকরি করছি, মাঝখানে ইয়েতে ছিলাম, বেলকুচি ছিলাম, তা উল্লাপাড়াতে থাকতাম, ঠিক আছে, উল্লাপাড়া থেকে যাতায়াত করছি। আবার এখন তো অফিস প্রধান হিসেবে জয়েন করছি, প্রায় 2 বছর হলে, 2.5 বছর হয়ে গেল। তো যাই হোক, এরকমের অনেক খামারি দেখছি, সে একদিন দেরি হলেও চিকিৎসা নিতে দেরি করে না, যে না স্যারের চিকিৎসাটা নিই, বা এরকমের তার একটা বুঝ চলে আসে যে না পার্থক্য কি। 5বার ঘাটায় ঘুটে যখন স্যারের কাছেই যাওয়া যায়, তার সে একবারে সেবাটা ওখান থেকে নেওয়াই ভালো। এটা আমি বলতেছি না, ডাক্তারের কোনো কিছুর পারফেক্ট নাই, অ্যাক্সিডেন্ট থাকতে পারে, কিন্তু আপনার যেন কোনো গাফিলতি না থাকে, আপনি যেন সঠিক জায়গাটায় যান। হ্যাঁ, লাইফের তো কোনো নাই, তাই তো মানুষ অমর হইতো, জীবনে মৃত্যু থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তারও একটা বুঝ থাকতে হবে, একটা হিসাব থাকতে হবে, তাই না, যে আমার কাজটা ঠিক করেছি কিনা। আমি 2টা উদাহরণ দিলাম, দেখেন, কালকের একটা উদাহরণ আর একটা
যে গরুর চিকিৎসার ব্যাপারে একজন ইয়ের জন্য, একজন পল্লী চিকিৎসকের জন্য সে গরুটা মেরে ফেলতে পারে, আর একজন এক গরু থেকে সে তারও গাভী, হ্যাঁ, সেখান থেকে সে একটা গাভীতে 15 লক্ষ টাকা সঞ্চয় করে। ওখানে সে উনি বলতেছে যে আমার ছেলেরা বলে তোমার গরুর সাথে আমরা পারলাম না চাকরি করে। হ্যাঁ, মানে চাকরি করে যে ইনকামটা করে দিন শেষে তো থাকে না তেমন কিছু, কিন্তু ইনির গরুটা ওনারা হাজব্যান্ড ওয়াইফ এটা লালন পালন করে, এইটা থেকে তারা যতটুকু সঞ্চয় করতে পারছে তারা চাকরি করে ততটুকু সঞ্চয় রাখতে পারে। ঠিক আছে, তো আমরা এরকমের, এটা উদাহরণটা এই কারণে বললাম, এরকমের খামারি আমাদের আছে। আমি গ্রামে গঞ্জে বহুত জায়গায় গেছি, বহুত জনের এরকমের সাকসেস হিস্ট্রি আছে, যারা বলে যে জমি কিনছি, বাড়ি করছি, মেয়ে বিয়ে দিছি, ছেলের চাকরি দিছি, এই গরুর চাষ করে, গরুর লালন পালন করে। তো আমরা সেরকমের ইয়ে চাই। তো এখন কথা হচ্ছে, আমরা তো এটা চাই, ঠিক আছে, তো আমাদের যে কথাগুলো বলতেছিলাম যে আমাদের শুরু থেকে প্ল্যান, সেই শুরু থেকে প্ল্যান, তাহলে আমাদের কি করতে হবে? ভালো জাতের গরু নিতে হবে, বা 12 জাতের প্রাণী যেটাই করি, ছাগল হলেও সেই জাতের ব্যাপার আছে। বিভিন্ন জাত বলতে আমরা কি বুঝি? জাত তো বুঝি নাকি? আমি একটু ডিটেলস বলবো না, আর অল্প সময় কথা বলবো। জাত আমরা বুঝি, ইংলিশ জাতও বুঝি, বাঙালি জাতও বুঝি। আমরা যেমন শঙ্কর জাত, তাই না? কারোর সাথে কারোর মিল নেই। জাত হচ্ছে এমন কতগুলো বৈশিষ্ট্য যা বংশ পরম্পরায় চলতে থাকে, যা আর গরুর মধ্যে পাওয়া যায় না। যেমন একটা বৈশিষ্ট্য হতে পারে দুধের, ফ্রিজিয়ানের বাচ্চা ওই বেশি দুধে দিবে, আমার দেশির বাচ্চা কম দুধই দেবে। তার মার যেমন ছিল, তার দাদির নানির যেমন ছিল, সে সেইভাবেই দুধ দিবে। আমার যদি ফ্রিজিয়ানের কথা চিন্তা করি, সেরকমেরই হবে। এটা হলো অ্যানসেস্ট্রাল হিস্ট্রি, মানে অতীত ইতিহাস, যার যেমন ওইভাবে কিন্তু তার বংশ পরম্পরায় এটা চলতে থাকে। আমার শাহিওয়াল আর ফ্রিজিয়ান দুটো দুই রকমের না, দেখতেও কালারেও ভিন্ন, দুধেও ভিন্ন। শাহিওয়ালের শালটা যত সুন্দর হয়, ফ্রিজিয়ানের শালটাও তো মানুষ পছন্দ করে না, তাই না? আবার দুধের ক্ষেত্রে যদি দেখি যে আমার বেশি দুধ দরকার, ফ্রিজিয়ানের বকনাটা যে বা গাভীটা যে দুধ দেয়, সেটা তো শাহিওয়ালের দেয় না, আমার দেশিরটাও দেয় না। তো বিষয়টা হচ্ছে এরকমের। তাহলে আমি ভালো জাত দেখে নেব, আর জাতের ক্ষেত্রে আমার সাথে কোনটা যায়। উনি ফ্রিজিয়ান নেছে বলে আমার ফ্রিজিয়ানে নিয়ে লাগবে তা না, ওনারা হিসাবে একরকম, আমার হিসাবে একরকম। ঠিক আছে, এই হিসাবটা নিজে ক্যালকুলেট করতে হবে। এরপরে আসেন, তার আমি যে কথা বলছিলাম, খাদ্য ব্যবস্থাপনা। অবশ্যই খাদ্য ব্যবস্থাপনাটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং মেজরিটি খরচটা হয় খামার করতে গেলে খাবারের পিছনে। এই খাবারের মধ্যে আমরা যদি লার্জ অ্যানিম্যাল বা গরু ছাগল এই ধরনের ইয়ের কথা বলি, মহিষ এই ধরনের কথা বলি, লার্জ অ্যানিম্যালের ক্ষেত্রে আমাদের দানাদার খাদ্য আর আঁশ জাতীয় খাদ্য, দুই ধরনের খাবার আছে, খড়, ঘাস, লতাপাতা। ঠিক আছে, এর সাথে সাথে বিভিন্ন দানাদার খাদ্য আছে, ভুসি টুসি আছে, যেগুলো আছে খোল। হ্যাঁ, তাহলে এই দুই ধরনের খাদ্যের সমন্বয় আমার সেই ব্যবস্থা আছে কিনা। আমি দুধের গাভী পালতে গেলে আমার ঘাসের ব্যবস্থা হবে কিভাবে, সেগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি যদি ঘাস বেশি দিতে পারি, আমি দানাদার খাদ্য কমাইতে পারবো, কমাইলে আমার খরচ কমবে, কারণ দানাদার খাদ্যের দাম বেশি ঘাসের তুলনায়। ঠিক আছে, তো এগুলো চিন্তা করব। তারপরে আছে আমি যে কথা বলছিলাম, যে তার একটা ভালো থাকার ব্যবস্থা, বাসস্থান, কোথায় থাকবে সেই জায়গাটা আমার আছে কিনা। হ্যাঁ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু আমি বলবো যে বিরাম পর্যায়ে ফসলের চেয়ে গরু লালন পালন বা প্রাণী লালন পালন তুলনামূলকভাবে অল্প জায়গা লাগে, তাই না? এখন গরু গোয়ালে ওঠে আর বিক্রির সময় বের হয়, এরকমের আছেন। আমি যদি ফ্যাটেনিং করি, যদিও জায়গা পেলে, উন্মুক্ত খোলা জায়গা পেলে এরা একটু স্বাচ্ছন্দ্যে থাকে বা প্রোডাকশন বাড়ে, এটা কিন্তু সত্য। যদি চড়ারও যায় মাঠে, তার বাইরেও আমরা করতেছি না। আমরা ফ্যাটেনিং যেগুলো করি, আমরা গাভী পালি, আমরা ছাগল পালি, মোটামুটি অল্প জায়গায় এখন হচ্ছে তুলনামূলক। কিন্তু যেখানেই লালন পালন করি, সেই পরিবেশটা সুন্দর হতে হবে, নাকি বলেন? অসংখ্য রোগ ব্যাধি, নোংরা পরিবেশ মানেই রোগ ব্যাধির আক্রান্ত। সেখানে মশা, মাছি, কীট পতঙ্গ, আশেপাশে নোংরা হলে তাই হবে না, ঝোপঝাড় হলে তাই হবে। তো অসংখ্য রোগ ব্যাধি মশা, মাছি, কীট পতঙ্গের মাধ্যমে ছড়ায়। একটা আঠালির মধ্যে দিয়ে যে গরুর যে ব্যাবিসিওসিস একটা রোগ হয়, রক্ত প্রস্রাব হয়, এটাতে কিন্তু একেবারে গরুকে কি জীবন একবারে মানে মৃত্যুর জন্য দায়ী হয়ে যেতে পারে। তাহলে একটা আঠালির কামড়ই এই রোগের মৃত্যুর কারণ, মানে এই মানে একটা প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে, গরু ছাগল এরকম। তো আঠালি কোন পরিবেশে থাকে? নোংরা পরিবেশে, সেই পরিবেশগুলো রাখা যাবে না। তারপরে আছে মশা, ওই গরুরও ম্যালেরিয়া হয়, ফাইলেরিয়া হয়, অনেক ধরনের রোগ ব্যাধি কিন্তু মানুষের যেমন হয়, আমাদের গরু ছাগল হাঁস মুরগি সবকিছুরই কিন্তু এইসব নোংরা পরিবেশ থেকে হয়। যদি থাকার পরিবেশ ভালো হয়, তাহলে রোগ ব্যাধি কম আসবে।
তাহলে এরকমের সুন্দর পরিবেশ দেবো। প্রস্রাব পায়খানা ঠিক মতো যাতে অপসারণ করতে হবে, হ্যাঁ। সাথে এর সাথে যদি আমরা আরো ইয়ে করতে পারি, সুন্দর পরিবেশ, যেহেতু পরিবেশগত ব্যাপারগুলো এখন যুক্ত আছে, যে মানুষজন আশেপাশে আমাদের ঘনবসতিপূর্ণ এলাকা, আমি যদি একটু লার্জ স্কেলে করি, সেখানে বায়োগ্যাস প্ল্যান্ট করতে পারি, হ্যাঁ, সেখানে আরো কি একটু লাভজনক হবে। আপনি ইয়ে পাবেন, রান্নার গ্যাস পাবেন, লাইট জ্বালানোর ব্যবস্থা থাকবে, হ্যাঁ। তারপরে কি হবে, পরিবেশটা সুন্দর থাকবে।